বিসমিল্লাহির রহমানির রহিম। চেয়ারম্যান রাওয়া, উপস্থিত সম্মানিত সাবেক বাহিনী প্রধানবৃন্দ, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি দেখে আবার মনটা খারাপ হয়ে গেল। বিডিআর কার্নেজের যখনই ছবি টেলিভিশনে দেখি কিংবা শহীদ পরিবারের সদস্যবৃন্দের ব্যক্তিগত দুঃখ বেদনার কথা যখন শুনি, অজান্তেই অশ্রু জলে আপ্লুত হই। এই মুহূর্তে আমি অত্যন্ত ক্ষুব্ধ বোধ করছি ছবিটি দেখে, এবং মনে হয় এই হত্যাকাণ্ডের সাথে বিদেশি শক্তি, প্রতিবেশী রাষ্ট্র অবশ্যই জড়িত, কিন্তু এর সাথে সাথে একটা ব্যর্থতার গ্লানি বহন করতে হবে তৎকালীন সেনাপ্রধান মঈনু আহমদকে। এখানে যারা মিডিয়া প্রতিনিধিবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে বিনীতভাবে একটি কথা বলতে চাই। বাংলাদেশে মিডিয়া মাঝে মাঝে দেখি যে খুব ইরেসপন্সিবল কথাবার্তা বলে, বিহেভ করে, যেটি আমরা 25শে ফেব্রুয়ারি 2009 তারিখেও দেখেছি। টেলিভিশনে একজন মহিলা সাংবাদিক নানান ধরনের কল্পকাহিনী প্রচার করছিলেন বিডিআরে কর্মরত অফিসারদের বিরুদ্ধে, তাদেরকে অপবাদ দিয়ে। মিডিয়ার উদ্দেশ্যে বলতে চাই, সেনাবাহিনীর আইনে আছে, কোথাও যদি একটি বিদ্রোহ সংগঠিত হয়, এই বিদ্রোহের কথা যে শুনে, যে দেখে, সে যদি সর্বোচ্চ প্রচেষ্টা না করে এই বিদ্রোহ থামাতে, তাহলে সেও বিদ্রোহের জন্য অভিযুক্ত হবে। ওই দিন বিডিআরে যারা ছিল, সে রান্নাঘরে কাজ করুক, এমটি গ্যারেজে কাজ করুক, কোনো কাজের জন্য বাইরে গিয়ে থাকুক, হাসপাতালে ডিউটি করে থাকুক, বিদ্রোহ থামাবার জন্য যদি সে উদ্যোগ গ্রহণ না করে থাকে, তাহলেও সে হি উইল বি ইকুয়ালি চার্জ ফর মিউটিনি। সুতরাং সামরিক বাহিনীর এবং বিডিআর আইন সম্পর্কে একটু জেনে শুনে আপনারা রিপোর্ট করবেন, বিনীতভাবে এই কথাটি জানাচ্ছি। দুঃখ লাগে, সেনাপ্রধান মঈনু আহমদ তার কমরেডদেরকে বাঁচাবার জন্য চেষ্টা না করে তিনি অনির্বাচিত একজন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পাশের রুমে বসে রয়েছেন। হু টোল্ড হিম টু গো অ্যান্ড মিট দ্যাট প্রাইম মিনিস্টার? তা তো উচিত ছিল তার কমরেডদেরকে বাঁচাবার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। আর যে সকল অফিসাররা বিডিআরের গেটের বাইরে সমবেত হয়েছিলেন, নির্দেশের অপেক্ষা করছিলেন যে তার কমান্ডিং অফিসার তাকে বলবে বিদ্রোহ দমন করতে, এই নির্দেশের তো কোনো প্রয়োজন ছিল না। তার মানে বোঝা যাচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীতে প্রশিক্ষণের অনেক ঘাটতি রয়েছে। আমি অত্যন্ত সামান্য মানুষ, কিন্তু একটি বিষয় নিয়ে গর্ববোধ করি। 1971 সালের মার্চ মাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আমরা মাত্র 25 জন অফিসার পাক সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিলাম। এখানে উপস্থিত রয়েছে জেনারেল আজিজ, একমাত্র ব্যক্তি সেই 25 জনের মধ্যে আমরা যারা এই বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিলাম। এই সেনাবাহিনী অমিত বিক্রমে যুদ্ধ করেছে 1971 সালে, কিন্তু 75 সালে যখন আমি এই সেনাবাহিনী থেকে অবসর দেওয়া হয়, তখন সেনাবাহিনীর ইউনিফর্ম ছিল না। অনেকগুলো পদাতিক বাহিনী আমি দেখেছি, পদাতিক ব্যাটালিয়ান, যারা নিচে লুঙ্গি, উপরে খাকি শার্ট পরা, বেল্ট নাই, কম্বল নাই, বুট নাই। 76 সালে স্বাধীনতার 5 বছর পরেও সেনাবাহিনীর পোশাকটি পর্যন্ত ছিল না। সেই সেনাবাহিনীতে এখন অনেক কিছু দেখি, এপিসি দেখি, ট্যাঙ্ক দেখি, এয়ারক্রাফট দেখি, অনেক কিছুই যুক্ত হয়েছে সেনাবাহিনীতে, কিন্তু সেই মনোবল তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। 25শে ফেব্রুয়ারিতে আমি বা জেনারেল আজিজ বা কোনো মুক্তিযোদ্ধা অফিসার যদি সেখানে কর্মরত থাকতাম, তাহলে এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে পারতো না। একথা আমি নিশ্চয়তা দিয়ে আপনাদেরকে বলতে পারি। কেন সেনাবাহিনী কোনো ব্যবস্থা নিল না সেদিন? এই দুঃখটি নিশ্চয়ই প্রত্যেকটি শহীদ পরিবারের মনে চিরকাল গেঁথে থাকবে। শহীদ পরিবারের প্রতিটি সদস্যকে সম্মাননা জানাই, সালাম জানাই। আমরা এত বছর চেষ্টা করেছি যাতে
এই দিনটিকে শহীদ সেনা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। অবশেষে সেই স্বীকৃতি পাওয়া গেছে। সেই জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে বাংলাদেশের জন্য সামনে আরো কঠিন সময় অপেক্ষা করে আছে। আমিও এখন অবসরপ্রাপ্ত। আমার দুর্ভাগ্য হলো সেনাবাহিনীতে অনেক দেরিতে গিয়েছি আর অবসরপ্রাপ্ত অনেক আগে হয়েছি। আমার রাওয়া নম্বর মাত্র 85। এই রাওয়া গড়ে তোলার সময় আমরা চেষ্টা করেছি, কিন্তু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মাঝে মাঝে কর্মকাণ্ডে আমরা লজ্জিত হই। আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবে বলি, বয়স 80 বছর 4 মাস। রাওয়াতে একদিনই আসতাম শুধু ভোট দিতে। আমাদের সেই ভোটাধিকারও হরণ করা হয়েছে। তেমন প্রতিবাদ তো দেখি নাই। প্রতিবাদ করা হয়তো সম্ভব না, কিন্তু যারা এই ভোটাধিকার হরণ করলো, একটা নির্বাচিত রাওয়া ছিল এখানে, এক্সিকিউটিভ কমিটি ছিল আমাদেরই ভোটে, সেটি যখন বিলুপ্ত করা হলো, ঘরে বসে থাকুন, কিন্তু এখানে এসে হরণকারীদের সাথে একাত্মতা ঘোষণা করার তো কোনো প্রয়োজন ছিল না। মেক এ ম্যান আউট অফ ইয়োর সেলফ। ওয়ান্স এ সোলজার অলওয়েজ এ সোলজার। দুঃখ লাগে, অনেক দুঃখ লাগে। অনেক একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের অনেক কিছু করার আছে। তবুও ধন্যবাদ যে এই জুলাই আগস্টের শেষ পর্যায়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ডিওএইচএস এ মিছিল করেছেন এবং তারা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সবশেষে আমরা যারা অবসরপ্রাপ্ত, আমি 40 বছর রাজনীতি করি, কখনো মনে হয় না যে রাজনীতিবিদ। আমি যে সোলজার ছিলাম এখনো তেমনই আছি, সোলজার হিসাবে মৃত্যুবরণ করব। একজন চাইনিজ সোলজার তার শেষ ইচ্ছাটি যুদ্ধক্ষেত্রে লিখে গিয়েছে এইভাবে, আমি ফেসবুকে দেখেছিলাম, এটি অত্যন্ত মর্মস্পর্শী। সে লিখেছে, ইফ আই ডাই ইন ওয়ার জোন, বক্স মি আপ অ্যান্ড সেন্ড হোম, পুট দ্য মেডেলস অন মাই চেস্ট, টেল মম আই ডিড মাই বেস্ট। তারপর সে বলেছে, তার বাবাকে বলেছে আর তার জন্য চিন্তা করতে হবে না তার মৃত্যুর পর। ভাইকে বলেছে, আমার সাইকেলটা তোমাকে দিয়ে গেলাম, তুমি এটার এখন একক মালিক। বোনকে বলেছে যে তুমি সবসময় মনে রাখবে যে আমি দীর্ঘ ঘুমে আছি। আর দেশবাসীর উদ্দেশ্যে বলেছে, টেল মাই কান্ট্রিম্যান নট টু ক্রাই, ফর আই এম এ সোলজার বর্ন টু ডাই। সুতরাং আমরা যেন মনে রাখি যে যখন যে স্তরে যতই বয়স হোক, আমরা সোলজার, দেশের জন্য জীবন দেব আমরা। এবং আমার দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, প্রত্যেকটি ছাত্রকে আমরা কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেব। বাংলাদেশের যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সারা বিশ্বে আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। আন্তরিক অভিনন্দন জানাই সেই সব ছাত্র এবং তাদের গার্জিয়ানদেরকে, রাজপথে নেমে এসে যারা স্বৈর সরকারকে বিদায় করেছে। ইনশাল্লাহ আগামী দিনেও আমরা দেশের সার্বভৌমতার সার্বভৌমত্ব রক্ষার জন্যে আমাদের এই নশ্বর জীবনকে উৎসর্গ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ, রাওয়াকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্যে। আমি শহীদদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।